বিসমিল্লাহির রহমানির রহিম। অনলাইন ক্লাসে সকল অভিভাবক এবং শিক্ষার্থীবৃন্দুকে সাদর সম্ভাষণ এবং আসসালামু আলাইকুম এবং অন্যান্য জাতির প্রতি রইল নমস্কার এবং লাল গোলাপ শুভেচ্ছা। আজকে হচ্ছে তৃতীয় অধ্যায়ের 8 পাঠ বীজ নিয়ে আলোচনা। পাঠের শিরোনাম হচ্ছে বীজ। প্রথমে আমরা বলবো বীজ কি। বীজ হচ্ছে উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম। উদ্ভিদের বংশ বিস্তারের মাধ্যম হচ্ছে বীজ। বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। বীজ থেকে নতুন উদ্ভিদের জন্ম হয়। সাধারণত বীজ বলতে উদ্ভিদের নিষিক্ত পরিপক্ক ডিম্বকে বীজ বলা হয়, যেমন ধান বীজ, গম বীজ, পাট বীজ ইত্যাদি। ভালো বীজ ব্যাপকভাবে উদ্ভিদের জীবন্ত অংশ এবং পরবর্তীতে বংশ বিস্তারের মাধ্যম হিসাবে ব্যবহৃত হয়। আমরা এটা ভালোভাবেই জানি যে ভালো সুবংশে সুসন্তান সকলেই জানি, ভালো বীজে ভালো ফসল সকলেই জানি। তাহলে একটা ভালো বীজের কি কি বৈশিষ্ট্য থাকা দরকার সেটা আমরা এখন উল্লেখ করতেছি। একটা ভালো বীজের জাতের বিশুদ্ধতা থাকতে হবে, বীজের বিশুদ্ধতা থাকতে হবে, গজানোর ক্ষমতা থাকতে হবে, বীজের জীবনী শক্তি থাকতে হবে, বীজের আর্দ্রতা থাকতে হবে, বীজের বর্ণটা যাতে ভালো হয় সেদিকে আমাদের লক্ষ্য রাখতে হবে। বীজের বিশুদ্ধতা, বীজের বিশুদ্ধতা হচ্ছে এইরকম যে বীজটা থেকে যেন অন্য বীজের মিশ্রণ না ঘটে, আর বীজে যাতে জাতের মিশ্রণ না ঘটে, যেমন আগাছার বীজ, তারপরে অন্য জাতের বীজ, ধান বীজ যদি হয় ওখানে যদি সরিষার বীজ থাকে তাহলে এই বীজটাকে কি করতে হবে, বেছে বের করতে হবে, করে কি করতে হবে, আলাদা করতে হবে। এই আলাদা করার পরে আমাদের ওই বীজটাকে নিযুক্ত করতে হবে। কোন বীজ আমরা নিযুক্ত করবো? ধান বীজের বেলায় ধান বীজ, সরিষার বীজের বেলায় সরিষার বীজ, পাটের বীজের বেলায় পাটের বীজ, এগুলো আমরা কি করব, নিযুক্ত করব। তারপরে আসলো কি, বীজের গজানোর ক্ষমতা বা অঙ্কুরোদ্গম ক্ষমতা বলা হচ্ছে, যেটাকে বলা হচ্ছে বীজ গজানোর ক্ষমতা বা অঙ্কুরোদ্গম ক্ষমতা। তো অঙ্কুরোদ্গম ক্ষমতা আমরা কাকে, অঙ্কুরোদ্গম ক্ষমতা বলতে কি বুঝি? যে বীজটা যাতে, যে বীজটা আমরা ব্যবহার করব ফসলের জন্য, সেটা ধান বীজে হোক আর গম বীজে হোক আর যে কোনো জাতের যে কোনো বীজে হোক, সেই বীজটার গজানোর ক্ষমতা, অঙ্কুরোদ্গম ক্ষমতা কমপক্ষে 80 থেকে 100% থাকে। সেই বীজটাকে আমরা কি করবো, একটা ভালো জাতের বীজ বলে ধরে নেব। সেই বীজটাকে আমরা কি করব, একটা ভালো জাতের বীজ হিসাবে ধরে নেব। তারপরে আসলো কি, বীজের জীবনী শক্তি। বীজের জীবনী শক্তি যাতে ভালো হয়। জীবনী শক্তি বলতে বোঝানো হচ্ছে নমুনা বীজের চারা যদি সতেজ ও সজীব বা স্বাস্থ্যবান হয়। নমুনা বীজ মানে যে বীজটাকে আমরা দেখবো, যে বীজটা কি ফসলের জন্য নির্ধারণ করব, সেই বীজটা যেন স্বাস্থ্যবান হয়, সতেজ হয়, সেই বীজটাকে বলা হচ্ছে জীবনী শক্তি আছে এবং এই বীজটা তেজ আছে, এই বীজটা ফসলের জন্য অতি উত্তম। তারপরে আসলো কি, বীজের আর্দ্রতা। আর্দ্রতা বলতে আমরা শুকানোর ক্ষমতাটাকে বোঝাই। অর্থাৎ একটা ভালো বীজের শুকানোর ক্ষমতা কমপক্ষে 12% থাকতে হবে, এটাকে আমরা আর্দ্রতা বলতেছি। আর এই বীজটা বীজ হিসাবে গ্রহণযোগ্য হবে। তারপরে আসলো কি, বীজের বর্ণ। বীজের বর্ণ কি, প্রত্যেক বীজের একটা স্বতন্ত্র রং আছে। যেমন ধান বীজের একটা রং আছে, আবার গম বীজের একটা রং আছে, আবার আলু বীজের একটা রং আছে, আবার কি সরিষা বীজের একটা রং আছে, আবার পাট বীজের। এক একটা বীজের এক একটা উজ্জ্বল বা ক্ষমতা বা একটা রং আছে, এটাকে আমরা বলি বর্ণ। এই বর্ণগুলা যাতে উজ্জ্বল থাকতে হবে। এবং ভালো বীজ চেনার প্রথম লক্ষণই হচ্ছে বীজের স্বাভাবিক উজ্জ্বল রং। বীজের স্বাভাবিক উজ্জ্বল রং, এই বীজটাকে আমরা ধরে নেব ভালো বীজ। এবার আসলো বীজের শ্রেণী বিভাগ। বীজের শ্রেণী বিভাগ যদি করি আমরা, বিভিন্নভাবে বীজের শ্রেণী বিভাগ করা যায়। একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, আমি লিখে দিচ্ছি হোয়াইট বোর্ডে, বিভিন্ন বীজের শ্রেণী বিভাগ। এটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, এটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। বিভিন্ন বীজের শ্রেণী বিভাগ। এক নম্বর হচ্ছে একটা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক
বীজ, উদ্ভিদতাত্ত্বিক বীজ। 2 নম্বর কি হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ, আর একটা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। কৃষিতাত্ত্বিক বীজ, তাত্ত্বিক বীজ। এই উদ্ভিদতাত্ত্বিক বীজ এবং কৃষিতাত্ত্বিক বীজ কাকে বলা হচ্ছে? তাহলে উদ্ভিদতাত্ত্বিক বীজ আমরা এটা কৃষি বিজ্ঞানীদের মতে উদ্ভিদতাত্ত্বিক বীজ সেটাকেই বলা হচ্ছে। যে বীজটা হচ্ছে নিষিক্ত পরিপক্ক ডিম্বককে বলা হচ্ছে উদ্ভিদতাত্ত্বিক বীজ। এবার আসলো কি কৃষিতাত্ত্বিক বীজ। কৃষি বিজ্ঞানীদের মতে উদ্ভিদের যে কোনো অংশ উপযুক্ত পরিবেশে আপন জাতের নতুন উদ্ভিদের জন্ম দিতে পারে, এই বীজটাকে বলা হচ্ছে কৃষিতাত্ত্বিক বীজ। এই বীজটাকে বলা হচ্ছে কি কৃষিতাত্ত্বিক বীজ। তারপরে আসলো বীজের উপস্থিতির ভিত্তিতে বীজ আবার 2 ভাগে ভাগ করা যায়। বীজের উপস্থিতির ভিত্তিতে বীজকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে ভাগ করা যায়। বীজের উপস্থিতির ভিত্তিতে, বীজের উপস্থিতি বীজের উপস্থিতি ভিত্তিতে শ্রেণী বিভাগ, ভিত্তিতে শ্রেণী বিভাগ, শ্রেণী বিভাগ। বীজের উপস্থিতির ভিত্তিতে শ্রেণী বিভাগ। এক হচ্ছে কি অনাবৃত বীজ, অনাবৃত বীজ, অনাবৃত বীজ। 2 হচ্ছে কি 2 হচ্ছে আবৃত বীজ, আবৃত বীজ। এই অনাবৃত বীজটা আমরা কাকে বলতেছি? অনাবৃত বীজ এইসব বীজে কোনো আবরণ থাকে না, যেসব বীজে কোনো আবরণ থাকে না সেই বীজটাকে আমরা বলতেছি অনাবৃত বীজ। যেমন পাইন এবং সাইকাস, এই দুটো হচ্ছে অনাবৃত বীজ, অর্থাৎ এই বীজগুলোর কোনো খোসা থাকে না বা আবরণ থাকে না, এই বীজটাকে বলা হচ্ছে অনাবৃত বীজ। এবার একটা আবৃত বীজ, অর্থাৎ যে বীজটা কি থাকে? আবরণ থাকে। যে বীজটা কি থাকে? আবরণ থাকে, অর্থাৎ গাটা ঢাকা থাকে, এইরকম বীজকে বলা হচ্ছে আবৃত বীজ। এই বীজ কি কি হতে পারে? কি কি জাতের? যেমন ধান হতে পারে, সরিষা হতে পারে, এটাকে বলা হচ্ছে আবৃত বীজ। এইবার বীজপত্রের ভিত্তিতে বীজকে আবার 2 ভাগে ভাগ করা যায়। বীজপত্রের ভিত্তিতে বীজ, বীজপত্রের ভিত্তিতে বীজ, বীজপত্রের ভিত্তিতে বীজ। বীজ 2 প্রকার, 2 প্রকার। এক হচ্ছে একবীজপত্রী, একবীজপত্রী। 2 হচ্ছে দ্বিবীজপত্রী, দ্বিবীজপত্রী। তাহলে একবীজপত্রী আর দ্বিবীজপত্রী। একবীজপত্রী বীজ বলতে আমরা সেটাকেই বুঝাচ্ছি যে বীজটার কি থাকে? একটা মাত্র বীজ থাকে, সেই বীজটাকে ভালো ভাষা বলতে গেলে যে বীজটার একটা মাত্র বীজ থাকে এটাকে বলা হচ্ছে একবীজপত্রী বীজ। তাহলে একবীজপত্রী বীজ আমরা কি ধান, গম, ভুট্টা ইত্যাদি একবীজপত্রী বীজ। দ্বিবীজপত্রী বীজ কাকে বলা হচ্ছে? দ্বিবীজপত্রী বীজ হচ্ছে যে বীজটার 2টা বীজ থাকে। যেমন আমের বীজকে ভাঙলে 2টা অংশে ভাগ দেখা যায়, এই বীজটাকে বলা হচ্ছে দ্বিবীজপত্রী বীজ। তারপর কাঁঠালের বীজ। আরো এক প্রকার বীজ আছে, সেটা হচ্ছে বহুবীজপত্রী বীজ। 3 নম্বর হচ্ছে বহুবীজপত্রী বীজ, বহুবীজপত্রী বীজ, বহুবীজপত্রী বীজ। একবীজপত্রী, দ্বিবীজপত্রী বাদে আর এক প্রকার আছে, সেটা হচ্ছে বহুবীজপত্রী বীজ। বহুবীজপত্রী বীজ আবার কি? এইসব বীজে 2-এর অধিক বীজ থাকে, এই বীজটাকে বলা হচ্ছে বহুবীজপত্রী বীজ। এবার আসলো কি সারের প্রকারভেদ। সারকে আমরা কয় ভাগে ভাগ করতেছি? সার কেন আমাদের মাটিতে দরকার? অধিক জনসংখ্যার জন্য বাংলাদেশ একটা ঘনবসতিপূর্ণ দেশ, কিন্তু আমাদের জনসংখ্যার তুলনায় সম্পদ অনেক কম থাকায় আমাদের কি করতে হচ্ছে? এই অল্প জমিতে অধিক শস্য উৎপাদন করতে হচ্ছে। এই অধিক শস্য উৎপাদন করতে গিয়ে
আমরা কি করতেছি, সারের ব্যবহার করতেছি। এই সারের ব্যবহারের উপর ভিত্তি করে এই সারকে দুই ভাগে ভাগ করা হচ্ছে, এটা হচ্ছে জৈব সার, এটা হচ্ছে রাসায়নিক সার। তাহলে জৈব সার আমরা কাকে বলবো, অর্থাৎ জৈব সার আমরা সেই সারটাকে বলবো যেই সারটা কি করে জমির সতেজতা বৃদ্ধি করে। জৈব সারকে আবার জমির প্রাণও বলা হচ্ছে। তাহলে জৈব সার হচ্ছে গোবর সার, সবুজ সার, কম্পোস্ট সার ইত্যাদিকে বলা হচ্ছে জৈব সার। তারপরে আসলো কি, এই জৈব সারের জমিতে জৈব সার ব্যবহারের সুবিধা কি, মাটির উর্বরতা বৃদ্ধি করে, মাটির অণুজীবের কার্যকারী বাড়ায়, মাটির সংযুক্তির উন্নতি ঘটায়, মাটির পানির ধারণ ক্ষমতা বৃদ্ধি ঘটায়, মাটিতে বায়ু চলাচল স্বাভাবিক করে দেয়। তারপরে আসলো কি, রাসায়নিক সার। রাসায়নিক সারের বেলায় আবার আসছে কি, এখানে আবার উদ্ভিদের পুষ্টি উপাদানের কথা বলা হয়। উদ্ভিদের পুষ্টি উপাদানকে আবার দুইটি ভাগে ভাগ করা হয়, এটা মুখ্য পুষ্টি উপাদান, এটাকে বলা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। মুখ্য পুষ্টি উপাদানটা হচ্ছে উদ্ভিদ যেটা সর্বাধিক পরিমাণে গ্রহণ করে বা নেয়, সেটাকে বলা হচ্ছে উদ্ভিদের মুখ্য পুষ্টি উপাদান। আর যেটা কি কম পরিমাণে গ্রহণ করে সেটাকে বলা হচ্ছে গৌণ পুষ্টি উপাদান। এই উদ্ভিদের মুখ্য এবং গৌণ পুষ্টি উপাদানকে আবার 17টি ভাগে ভাগ করা যায়। এটা হচ্ছে 17টি ভাগে, নাইট্রোজেন, ফসফরাস, পটাশিয়াম, তারপরে সালফার, ক্যালসিয়াম, ম্যাঙ্গানিজ, ব্রন, দস্তা ইত্যাদি। তারপরে আসলো কি, সারের বেলায় আসলো কি, রাসায়নিক সারের বেলায় আসলো কি, ইউরিয়া, টিএসপি, এমপি, ডিএপি, জিপসাম ইত্যাদি। ইউরিয়া সারকে আমরা বলছি নাইট্রোজেন সার। তারপরে আমরা কি বলতেছি, টিএসপি যেটাকে ভাঙলে পাওয়া যায়, এটাকে বলা হয় ট্রিপল সুপার ফসফেট। টিতে ট্রিপল, এসতে সুপার, পিতে ফসফেট, এটাকে বলা হচ্ছে ট্রিপল সুপার ফসফেট। তারপরে আসলো কি, এমওপি যেটাকে বলা হচ্ছে মিউরেট অফ পটাশ। তারপর আসলো কি, এসএসপি অর্থাৎ এটাকে বলা হচ্ছে সিঙ্গেল সুপার ফসফেট। তারপরে আসলো কি, ডিএপি, এটাকে বলা হচ্ছে ডাই অ্যামোনিয়াম ফসফেট। এই সবগুলোর অ্যাব্রিভিয়েশন হচ্ছে, এটা সংক্ষেপে বলা যায় টিএসপি, এসএসপি, এমওপি, ডিএপি। এগুলো হচ্ছে রাসায়নিক সার। রাসায়নিক সার প্রয়োগের সুবিধা কি, রাসায়নিক সার প্রয়োগ অনুযায়ী মাটির সঠিক পরিমাণ পুষ্টি উপাদান যোগ করতে পারে। তারপরে কি, উদ্ভিদের ঘাটতিতে দ্রুত ভিটামিনের অভাব পূরণ করতে পারে। তারপরে কি, ফসলের উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। রাসায়নিক সার প্রয়োগের সুবিধা, সুষম পরিমাণে ব্যবহার না করলে মাটির অনেক ক্ষতি হতে পারে। তারপর রাসায়নিক ব্যবহারে ফসল উৎপাদনের খরচ বেড়ে যায়। তারপরে আসলো কি, অতিরিক্ত রাসায়নিক সার ব্যবহারের পরিবেশ দূষণের সম্ভাবনা থাকে। এরপরে আসলো কি, চতুর্থ অধ্যায় আমাদের আলোচনা। চতুর্থ অধ্যায় হচ্ছে কৃষি ও জলবায়ু। কৃষি এবং জলবায়ুটা কি, এবার চতুর্থ অধ্যায় আমরা আলোচনা করব কৃষি এবং জলবায়ু। পাঠের শিরোনাম হচ্ছে কৃষি ও জলবায়ু। কৃষি ও জলবায়ু। তাহলে কৃষি ও আবহাওয়া জলবায়ুর উপর, নির্ভরশীল। আবহাওয়া জলবায়ুর উপর পরিবর্তনের পড়ছে ফসল চাষের প্রভাব, যার ফলে কি মাছ চাষ, গৃহপালিত পশু পাখি পালনের উপর প্রভাব পড়ছে। আবার জলবায়ু পরিবর্তনের ফলে বৈশ্বিক উষ্ণায়ন বৃদ্ধি পাচ্ছে, এর ফলে প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হয়ে যাচ্ছে, যার কারণে বন্যা, খরা, লবণাক্ততা ইত্যাদি লেগেই থাকতেছে। আমরা এই আবহাওয়া জলবায়ুর উপাদানগুলোকে কৃষিকাজের প্রভাব ও গুরুত্ব সম্পর্কে এবার জানতে পারব। আবহাওয়া কি? আবহাওয়া বলতে আমরা বুঝি আব শব্দের অর্থ হচ্ছে পানি, আর হাওয়া শব্দের অর্থ হচ্ছে বাতাস। আমরা টেলিভিশনে যে সমস্ত রেডিও এবং টেলিভিশনে খবর শুনতে পারি, খবরে কি শুনতে পারি, যে আজকের দিনে তাপমাত্রা কত, আর্দ্রতা কত, বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিনা, এই সমস্ত জিনিসকে বলা হচ্ছে কিন্তু আবহাওয়া। আবহাওয়ার সঙ্গে যদি আমরা আসি তাহলে বলা যায় দৈনন্দিন বায়ুমণ্ডলের অবস্থাকে বলা হচ্ছে আবহাওয়া। তাই আবহাওয়া বৈশিষ্ট্যগুলো নিম্নরূপ, যেমন স্থানীয় মৌসুমী বায়ু দ্বারা প্রভাবিত হতে পারে।
মৌসুমী বায়ুটা আবার কি? আরবি ভাষায় মৌসুম শব্দের অর্থ হচ্ছে ঋতু। আর ঋতু পরিবর্তনের সাথে সাথে যে বায়ুটা দিক পরিবর্তন করে এই বায়ুটাকে বলা হচ্ছে মৌসুমী বায়ু। আবহাওয়ার দ্রুত পরিবর্তনশীল, মাটির গুণাবলীতে আবহাওয়ার প্রভাব ফেলে না। কোনো কোনো অঞ্চলে ফসলের পরিচর্যায় আবহাওয়ার প্রভাব বিস্তার করে। এরপরে আসলো কি জলবায়ু। তাহলে আমরা এখন জলবায়ু কাকে বলবো? জলবায়ু পরিবর্তনের কথাটি আমরা প্রায় শুনতে পাই। জলবায়ু পরিবর্তনের কথা শুনতে হলে প্রথমে আবহাওয়া সম্পর্কে আমাদের জানতে হবে। জলবায়ু জানতে হলে, জলবায়ু না জানলে কিন্তু আবহাওয়াকে জানা যাবে না। তাহলে আবহাওয়াকে জানতে হবে, তারপর জলবায়ুকে জানতে হবে। তাহলে জলবায়ুটা এখন কি? জলবায়ু হচ্ছে আবহাওয়ার 20-25 বছরের বা 20-30 বছরের গড় ফলকে বলা হচ্ছে জলবায়ু। জলবায়ুর বৈশিষ্ট্য কি? জলবায়ু কোনো স্থানে দীর্ঘ সময়ের বায়ুমণ্ডলের অবস্থা। তারপরে জলবায়ুর উপর ধীরে ধীরে পরিবর্তনশীল, মাটির গুণাবলীতে প্রভাব ফেলে। কোনো কোনো অঞ্চলে ফসলের প্রকার ও জাত নির্বাচনে প্রভাব বিস্তার করে। তারপরে আসলো কি আবহাওয়ার উপাদান। আবহাওয়ার উপাদানকে আমরা কয়েকটা ভাগে ভাগ করতে পারি। যেমন হচ্ছে আবহাওয়ার উপাদানকে আমরা 9টি ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে বাড়িপাত, 2 নম্বর হচ্ছে তাপমাত্রা, 3 নম্বর হচ্ছে বায়ুর গতি, 4 নম্বর হচ্ছে বায়ুর দিক, 5 নম্বর হচ্ছে বায়ুর আর্দ্রতা, 6 নম্বর হচ্ছে বায়ুর তাপ, 7 নম্বর হচ্ছে মেঘমেলা, 8 নম্বর হচ্ছে দৃষ্টি গ্রহতা, 9 নম্বর হচ্ছে সূর্যলোক। এই হচ্ছে আবহাওয়ার 9টি উপাদান। এবার আসলো জলবায়ুর উপাদান। জলবায়ুর উপাদানের বেলায় আসতেছে কয়টি? জলবায়ুর উপাদানের বেলায় আসতেছে 5টি ভাগ। জলবায়ুর উপাদানকে আমরা ভাগ করি 5টি ভাগে। 1 নম্বর হচ্ছে সৌর কিরণ, তারপরে আছে বায়ুপুঞ্জ, তারপরে হচ্ছে বায়ুচাপ, 4 নম্বরে আছে সমুদ্র স্রোত, 5 নম্বরে আসতেছে ভূমির বন্ধুরতা, তারপরে আসতেছে 2 পাড়ে 4th অধ্যায়ের 2য় পাড়া আছে কৃষি ও আবহাওয়া জলবায়ুর গুরুত্ব। আবহাওয়া জলবায়ুর গুরুত্ব অপরিসীম। জলবায়ু এবং আবহাওয়ার উপর ভিত্তি করে আমরা কি করতে পারি? বিভিন্ন সময় তো বিভিন্ন সবজি বা ফসল উৎপাদন করতে পারি না। যেমন শীতের সবজি কি আমরা শুষ্ক মৌসুমে আবাদ করতে পারি? অর্থাৎ ফসল উৎপাদনের উপর ভিত্তি করে আবার মৌসুমকে 2টি ভাগে ভাগ করা গেছে। এটা হচ্ছে রবি মৌসুম, এটা হচ্ছে খরিফ মৌসুম। রবি মৌসুমের বেলায় যদি আমরা আসি, তাহলে রবি মৌসুম কাকে বলা হচ্ছে? যেমন আশ্বিন থেকে ফাল্গুন মাস পর্যন্ত সময়কে বলা হচ্ছে রবি মৌসুম। এই সময়টার মধ্যে যে ফসলগুলো উৎপাদন হয় এই ফসলটাকে বলা হচ্ছে রবি ফসল। আবার খরিফ মৌসুমে যায় আমরা কি করতেছি? 2টা অংশে ভাগ করতেছি। এটা হচ্ছে খরিফ 1, এটা হচ্ছে খরিফ 2। খরিফ 1 আবার কোথায় বলা হচ্ছে? যেমন বলা হচ্ছে যে আশ্বিন থেকে ফাল্গুন, তাহলে চৈত্র, বৈশাখ, জ্যৈষ্ঠ এই 3 মাসকে বলা হচ্ছে খরিফ 1। আর আষাঢ়, শ্রাবণ, ভাদ্র এই 3 মাসকে বলা হচ্ছে খরিফ 2। তার পূর্ববর্তী 3 খরিফ মৌসুমের যে পূর্ববর্তী 3 মাস, এই 3 মাসে যে সবজিগুলো বা ফসলগুলো উৎপাদন করা হচ্ছে এগুলোকে বলা হচ্ছে খরিফ ফসল। আর খরিফ মৌসুমের দ্বিতীয় 3 মাসে যে ফসলগুলো উৎপাদন করা হচ্ছে এগুলোকে হচ্ছে খরিফ 2। তাহলে ফসল উৎপাদনের উপর আবহাওয়া এবং জলবায়ুর প্রভাবের যথেষ্ট প্রভাব বিস্তার করে। জলবায়ু এবং আবহাওয়ার প্রভাবের উপর বিস্তার করে ফসল উৎপাদন করা যায়। এই জন্য একই মৌসুমের ফসল একই মৌসুমে আবাদ করা যায় না। যেমন রবি মৌসুমের ফসল খরিফ মৌসুমে, আবার খরিফ মৌসুমের ফসল রবি মৌসুমে উৎপাদন করা যায় না। এই জন্য আবহাওয়া এবং জলবায়ুর উপর ভিত্তি করে আমাদের ফসল উৎপাদন করতে হবে। তারপরে আসলো কি 3 পার্ট আবহাওয়া জলবায়ু। আবহাওয়া জলবায়ুর উপর ভিত্তি করে আমাদের কৃষি পরিবেশ অঞ্চলকে আবার 30টা কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। এই 30টি কৃষি পরিবেশ অঞ্চলের কর্মকর্তারা কি করে? বিভিন্ন ভাবে বাংলাদেশকে কি করে? পরিচালিত করে। কোথায় কি ফসল উৎপাদন করা যাবে, কিভাবে ফসল কৃষকেরা উৎপাদন করবে, কোন ফসলে কি সার দিতে হবে, কি ভিটামিন দিতে হবে, এগুলা নির্দেশনা দেওয়া হয়। এই জন্য বাংলাদেশের ফসল উৎপাদনের উপর ভিত্তি করে বাংলাদেশকে 30টি কৃষি পরিবেশ অঞ্চলে ভাগ করা হয়েছে। এরপরে আসলো 4th অধ্যায় মাটি, পানি ও জলবায়ুর ভিত্তিতে কৃষি পরিবেশ অঞ্চল। সেটা আমি আগেই বললাম। কখনো কখনো 30টি সবগুলার আবার কোন কোন জায়গা নিয়ে কোন কৃষি অঞ্চল এগুলো আবার আলোচনা আছে। যেমন হচ্ছে এক অঞ্চলটা হচ্ছে হিমালয়ের পাদদেশীয় সমভূমি অঞ্চল। 2টা হচ্ছে কি সক্রিয় তিস্তা প্লাবিত অঞ্চল। তারপরে
তিস্তা প্লাবন অঞ্চল, তারপরে কি কর্তোয়া প্লাবিত ভূমি অঞ্চল, তারপরে কি নিম্নতম আত্রায় অববাহিকা। এইভাবে 30টা অঞ্চলের আমাদের আলোচনায় আছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধু, আজকে এই পর্যন্ত সমাপ্তি। আবার দেখা হবে, সে পর্যন্ত তোমরা ভালো থাকো, করোনা ভাইরাস থেকে সচেতন থাকো, মুখে মাস্ক ব্যবহার করো। খোদা হাফেজ। লিখে দেব হ্যাঁ বন্ধ করে দেন, বন্ধ করে দেন। এই বন্ধ স্টার্ট করা পারবেন? হ্যাঁ হ্যাঁ এই বন্ধ করবেন না? হ্যাঁ এখন জান দেখি দেখা যাচ্ছে নাকি? দেখা যাচ্ছে? হয় দেখা যাচ্ছে কিন্তু চালু হচ্ছে না। এখন আপনি চালু করে দেন, মানে আবার টিপ দেন, তাহলে চালু হয়ে যাবে। কোথায়? লালটা টিপ দিয়ে শুরু করে দেন। লাগাই কিন্তু শুরু করবো না? চমৎকার হয়েছে। আরে হয়নি তো।